নমস্কার, কলকাতা কনভোসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কলকাতা কলকাতা বলতে আমাদের প্রথমেই মনে আসে সেই হলুদ ট্যাক্সি, হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং ট্রাম, কলকাতার নিজস্ব ট্রাম। তো আজকে আমাদের সাথে পেয়ে গেছি ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের একজন সদস্যকে, স্বর্ণাভ মুখার্জি। স্বর্ণাভ মুখার্জিকে আমাদের চ্যানেলে দ্বিতীয়বারের জন্য আমরা আনতে পেরেছি এবং ট্রাম বলতেই আমাদের অনেকের মাথাতেই আসে একটা অচল আয়তন, যে ট্রাম বোধহয় ব্যাকডেটেড হয়ে গেছে, ট্রামের আর বোধহয় কোনো প্রয়োজন নেই। কিন্তু আদৌ ব্যাপারটা কি তাই? তো সেটাই জেনে নেব স্বর্ণাভর নিজের মুখ থেকে। স্বর্ণাভ, কেমন আছো তুমি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই চলে যাচ্ছে। তো এই ট্রামের ব্যাপারে তোমাদের যে মুভমেন্টটা, তো এই সম্পূর্ণ ব্যাপারটা একটু জানতে চাইছি তোমার থেকে। কিরকম জানতে চান মানে আপনি? তোমরা এটা নিয়ে কেন আন্দোলন করছো, ট্রামকে কেন বাঁচিয়ে রাখতে চাইছো? অবশ্যই কলকাতার আইডেন্টিটির মধ্যে অন্যতম হচ্ছে ট্রাম, তো সেটা নিয়ে তোমরা মানে একদম কোর অফ দ্য হার্ট থেকে লড়ে যাচ্ছ। তো এই লড়াইটা সম্পর্কে আমি জানতে চাইছি। দেখুন, ট্রাম বলতে আমি আমার ব্যক্তিগত দিকের একটা জায়গা আপনাকে বলছি, যে ট্রামের প্রতি আমার একটা ছোটবেলা থেকে একটা ভালো লাগা আছে। এবার সেই ভালো লাগাটা তো সেভাবে ব্যাখ্যা করা যায় না, কারণ কোনো জিনিসের প্রতি যদি আপনার যদি একটা আনকন্ডিশনাল ভালোবাসা থাকে, সেটা ব্যাখ্যার পারে চলে যায়, এটাকে ব্যাখ্যা করা যায় না। যাই হোক, তো এই ভালো লাগা থেকে তখন আমি এই ব্যাপারে যথেষ্ট অবগত হয়েছি যে ট্রামটা কোথাও সাফার করছে, ট্রামটা বন্ধ হয়ে যাচ্ছে, পুরনো হয়ে যাচ্ছে, চলছে না, করছে না। তখনও সেইখান থেকে আমার মধ্যে চিন্তা ভাবনা হলো যে এটাকে কি করে, মানে এটাকে ডেভেলপ কি করে করা যায়। তখন আমি অবশ্য অনেক ছোট ছিল, এটা আমি বলছি, তখন আমি হয়তো ক্লাস 5-6-এ পড়ি, বা আরও আগে তো 3-4-এ পড়ি। তখন আমি বিভিন্ন হয়তো কিছু বিদেশি মিডিয়া আসতো বা আসতো, কিছু টিভিতে এইসব চ্যানেলগুলো দেখাতো, ট্রাভেল চ্যানেলগুলো, সেখানে দেখে ওখানে বেশ সুন্দর ট্রাম চলছে বাইরে, তাহলে আমাদের এখানে কেন এটা ব্যাকডেটেড হচ্ছে। আস্তে আস্তে ঠিক আছে, তো আমি একটা গ্রুপের সাথে জড়িত হলাম। গ্রুপ না, মানে সেটা কিছু মানুষজন আর কি, তারা ট্রাম নিয়ে তখন হয়তো কথাবার্তা বলছে, লেখালেখি করছে। তারপর আস্তে আস্তে খুঁজতে আমি জানতে পারলাম যে ট্রাম যাত্রা বলে একটা মানে উৎসব বলা যায়, বা একটা পার্ট অফ ক্যাম্পেইন বলা যায়, করা হচ্ছে। এটা বিদেশি ভদ্রলোক রবার্টো দান্দ্রেরা, যিনি মেলবোর্নে থাকেন, উনি একজন ট্রাম কন্ডাক্টর। তিনি এখানে আসেন, এসে ট্রাম সাজিয়ে লোকেদের মধ্যে একটা অ্যাওয়ারনেস করে, সেখানে বিভিন্ন মানুষ, তো সেখানে আমার একটা পরিচয় হয়েছিল। তারপর থেকে আস্তে আস্তে বলতে হয় কি, 2016 সালে আমরা বেশ কিছু জন মানুষ মিলে, এবং আমরা তাদের নামও আমি বলে দিচ্ছি। ডক্টর দেবাশিস ভট্টাচার্য, উনি যাদবপুর ইউনিভার্সিটির একজন প্রফেসর, সায়েন্স কেমিক্যাল বায়োলজি ডিপার্টমেন্ট, আমি জানি না এটা কত আমি অ্যাকিউরেট দিচ্ছি কিনা জানি না, তবে উনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের একজন প্রফেসর, এবং উনিও ট্রাম আন্দোলন নিয়ে বহুদিন ধরে আছেন, 1990s থেকে আছেন। ওনার ট্রামের প্রতি যে ভালোবাসা, উনি অনেক ওয়ার্কার্স ইউনিয়নের সাথে ইনফরমেশন নেন, এখন থাকেন, কথাবার্তা বলতেন, এবং আরও অনেকে ছিল সেখানে। মূলত সাগনিক গুপ্ত বলে একজন আছেন, সেও ট্রাম আন্দোলনের একটা ছেলে। সে ট্রাম নিয়ে, সেও খুবই এনথুসিয়াস্টিক পারসন। সে ট্রামের একটা মিউজিয়াম তৈরি করেছে, নিজের হাতে তৈরি করেছে, সেটা বিভিন্ন রকম জিনিস নিয়ে, দেশ বিদেশের সব ট্রামের সব আর্টিফ্যাক্টস নিয়ে এসে বানিয়েছে। কোথায়? সেও খুব খাটে। সেটা উনি লেক টাউনের জয়া সিনেমার ওখানে কাছাকাছি। তো এরকম সব বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষজন আছে। তো 2016-17 সালে মানে ঠিক হয় যে একটা অ্যাসোসিয়েশন তৈরি করা হোক না, যদি এই অ্যাসোসিয়েশন বানানোর কথা অনেকদিন আগে থেকে চলছে, মানে সেটা কবে থেকে চলছে আমি এক্সাক্ট টাইম পিরিয়ডটা বলতে পারবো না, তবে এর বহু আগে থেকে চলছে। তো সেটা ওই দিন এসে আপনার একটা মানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো ওই দিন, যে 2016-17-তে একটা অ্যাসোসিয়েশন তৈরি হোক সাধারণ মানুষের। এটা কোনো আপনার ওই মানে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকলো বা পলিটিক্যাল ব্যাক থাকলো ওরকম, কিন্তু শুধুমাত্র কলকাতার সাধারণ মানুষের, অনলি ফর ট্রামটাকে রক্ষা করতে হবে, এবং শুধু রক্ষা না, ট্রামটাকে করে ডেভেলপ করা যায় ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ডে, যেসব সারা পৃথিবীতে যে ট্রামগুলো চলছে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে আমাদের একটা ক্যাম্পেইনের একটা স্ট্যাচার শুরু হলো সেই দিনটা থেকে। আচ্ছা স্বর্ণাভ, এখন মানে কলকাতার একজন নাগরিক হিসাবে আমি বলতে চাই যে এখন আমাদের লাইফ অনেক বেশি ফাস্ট হয়ে গেছে।
সেক্ষেত্রে ট্রাম মানে কতটা যুগোপযোগী বা কতটা ফ্লেক্সিবল, মানে যেমন একটা বাইক, অটো বিভিন্ন জায়গায় যেতে পারে, তার ফ্লেক্সিবিলিটি অনেক বেশি, কিন্তু ট্রামকে তো একটা নির্দিষ্ট লাইন মেনটেন করে যেতে হয়। সেখানে অনেক সময় আমরা এখন দেখতে পাই যে ট্রাম হয়তো খারাপ হয়ে দাঁড়িয়ে রয়েছে, অনেক ক্ষেত্রে তো লাইন রয়েছে বাট সেই রুটটাই বন্ধ হয়ে গেছে। তো মানে এই যানজট, এই এত পপুলেশন কলকাতা শহরের মতো জায়গায় আর কি, তো ট্রামটা কতটা এখন আমাদের কাছে। আমি আপনাকে কিছু মানে আপনার মাধ্যমে আমি দর্শকদের কাছে একটা প্রশ্ন আমি রাখতে চাইছি যে অনেক একটা কথা বলে থাকে যে ট্রাম স্লো, কিন্তু তারা একটা জিনিস বুঝতে পারে না যে ট্রামটা হচ্ছে এক প্রকার একটা রেল, একটা ট্রেন, ইজ আ কাইন্ড অফ আ ট্রেন। ওর মেকানিজম বলে মোরাললেস ইজ লাইক আ ট্রেন। তো আমি যখন রাস্তায় বেরোই, যতটুকু ট্রাম কলকাতায় চলছে, আমি সেই ট্রামের মুভমেন্টটাকে আমি ভালো করে লক্ষ্য করি একটা জিনিস যে যারা বলে থাকে যে ট্রামের জন্য নাকি যানজট হয়, সেটা তোমার জিজ্ঞাসাতেই ছিল, ট্রামের জন্য নাকি যানজট হয় এরকম একটা অভিযোগ আছে। তো আমি যেটা গিয়ে দেখলাম যে ট্রামের সামনে যে এত গাড়ি, ট্রাম তো একটা, এখানে তো এমন না যে আজ থেকে 30-40 বছর আগে যে হয়তো 5 মিনিট পর 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 যে ট্রাম আসছে তা না। এখন যে ট্রামটা চলছে ওটা তো একটা পোর্শনে আসছে, কিন্তু তার সামনে যে এত গাড়ি, এত পার্কিং, এই দিকটা কেউ কিন্তু ভেবে দেখছে না। আরেকটা আমি একটা খুব সিম্পল জিনিস বলছি যে কলকাতায় তো অনেক জায়গাতে তো ট্রাম বন্ধ হয়ে গেছে, যে যারা এই অভিযোগটা আনে যে ট্রাম নাকি স্লো, ট্রামের জন্য যানজট হচ্ছে, তাহলে যেসব রাস্তায় আজকে ট্রাম চলছে না সেখানে এরকম প্যাথেটিক অবস্থাটা কেন? ট্রামের জন্য নাকি অন্য প্রাইভেট গাড়ি বেড়ে যাচ্ছে বলে? আজকে কলকাতায় পর্যাপ্ত পাবলিক ট্রান্সপোর্ট নেই। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই ধরুন আপনার একটা ট্রামে 200টা লোক যেতে পারে, ডবল বগি, যেগুলো দু কামরা ট্রাম, লোহার ট্রাম যেগুলো চলে এগুলো ডবল বগি। তো এগুলোতে ম্যাক্সিমাম 200টা লোক ধরতে পারে, অ্যাভারেজ আমি 130-40 বলছি। সেখানে একটা গাড়ি, একটা প্রাইভেট গাড়ি, সেখানে দেখা যাচ্ছে যে একটা ড্রাইভার চালাচ্ছে, পেছনে হয়তো একটা লোক বসে আছে। তাহলে সেই গাড়িটা যতটা স্পেস খাচ্ছে সেই তুলনায় তো একটা লোক। তো আমি একটা সিস্টেমেটিক ওয়েতে আমি একটা পার্টিকুলার ট্রান্সপোর্টকে ব্যবহার করে সেখানে আমি বেশি লোক নিয়ে যেতে পারছি। তাহলে যদি ট্রামটা যদি আজকে বেশি বেশি করে চলে, তাহলে তো কনজেশন অনেকটা কমে যাবে। এটা একটা পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট যেটা বললে যে হ্যাঁ, আমাদের কলকাতায় যে ট্রাম চলে, এটা অনেকে জানেন, আমি বলছি কলকাতার বহু মানুষের জানে না, এই ব্যাপারটা নিয়ে কোনদিন ভাবেনি যে সারা পৃথিবীতে আজকে প্রায় 450টার মতন শহরে ট্রাম চলে। হ্যাঁ, আমি সংখ্যাটা খুব জেনেই বলছি, 450টার ওপর শহরে ট্রাম চলে সারা পৃথিবী জুড়ে। এবং সেই সব ট্রামগুলো কোথাও কোথাও পুরোনো ট্রাম চলে, তারা হেরিটেজ করে চালাচ্ছে, আবার বেশিরভাগ জায়গাতে একটা মডার্নাইজ ট্রাম চলে। এবং ওদের ওখানে অনেক নিয়ম আছে যে আপনি ট্রাম লাইনে গাড়ি রাখতে পারবেন না, যেটা এখানে প্রচুর দেখা যায়। রাস্তা ব্লক করে পার্কিং হচ্ছে, পার্কিং এর এখানে কোনো মানে নিয়ম শৃঙ্খলা বলে কিছু নেই আমাদের শহরে। যেমন ট্রাম লাইনের উপর দিয়ে একেবারে সারি সারি গাড়ি চলছে করছে। এবং আরেকটা উদাহরণ, এই যে খিদিরপুর অঞ্চলে বা টালিগঞ্জ বা এই বালিগঞ্জ যে এলাকাগুলো আছে, সেখানে যে ট্রাম লাইনগুলো আছে, আগে সেগুলোকে বুলেভার্ড করা ছিল। বুলেভার্ড মানে রাস্তা থেকে আলাদা করা, একটা বেদি তৈরি করা, তার উপর দিয়ে ট্রাম চলতো, ওখানে অন্য ট্রাফিক আসবে না। সেই আমি ছোটবেলা যতগুলোতে চড়েছি আমার মনে আছে যে ওর ওপর দিয়ে কি ফাস্ট ট্রাম চলতো, অন্য গাড়িকে ওভারটেক করে বেরিয়ে যেত। তো ট্রাম মোটে স্লো না, এটাকে, কারণ ট্রাম চলতে পারছে না অন্য গাড়ির জন্য, অন্য গাড়ি আমার পাথ অবস্ট্যাকেল করছে। আরে ওটা তো একটা ট্রাম, মানে ওটাকে তোমাকে ব্রেক করতে হবে। তো এবার এটা আর বাস না যে দমাস করে চালালো, হুড় করে ব্রেক মেরে দিল, কিন্তু ট্রাম তো পারবে না, ওকে তো একটু স্লো করে সিস্টেমেটিক ওয়েতে ব্রেক মারতে হবে। এখানে ট্রাম যদি তোমার, আমি এই যে সামনে যে রাস্তাটা আছে বিধান সরণির কথা বলছি, এখানে 5 নম্বর রুটটা এখনো চলে। এখানে গাড়ি এমন কি জোরে চলে তুমি আমাকে বলো, মানে সরি আপনি আমাকে বলুন, এইখান দিয়ে কি এমন গাড়ি চলে স্পিডে? হ্যাঁ, মাঝরাতে বাইক নিয়ে উড়নচণ্ডীর মতো যায় সেটা অন্য বিষয়, এমনি পিক আওয়ারে কি স্পিডে গাড়ি চলে। এবং আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, বাসে করে ধর্মতলা থেকে গড়িয়াহাট যেতে যা টাইম লাগে,
যে বাসগুলো মৌলালি বা হয়ে 5 স্ট্রিট ওই কাট করে বেরোয় যেসব রুটগুলো, সেই রুটেও একটা মোস্ট প্যারালালি ট্রামও চলে। ধর্মতলা থেকে গড়িয়াহাট পৌঁছতে ট্রামে কত সময় লাগছে আর বাসে কত সময় লাগছে, এটার একটা ডেটা অ্যানালিসিস করলে কিন্তু চিত্রটা পরিষ্কার হয়ে যাবে, কে স্লো কে আসতে। আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, অন্য দেশে এই যে যেটা বললে যে ট্রামটা কতটা যুগোপযোগী, তো আমি বলছি যে ট্রামটা যদি যুগোপযোগী না হতো তাহলে এতগুলো শহরে চলছে কেন? এবং অনেক জায়গায় নতুন করে ট্রাম মানে রিইন্ট্রোডিউসড হচ্ছে যেখানে কোনোদিন ট্রাম চলতো না। এর কারণ হচ্ছে অনেকগুলো, সেটা হচ্ছে যে ট্রামের খরচাটা কম। এই যে মেট্রো রেল করছে, এই মেট্রো রেল 1 কিলোমিটার লাইন পাততে যা খরচা, সে ট্রামে 1 কিলোমিটার লাইন পাততে গেলে তার থেকে 20 টাইমস লেস, 20 গুণ কম খরচা পড়বে। কস্ট এফেক্টিভ, প্লাস আমি অনেক প্যাসেঞ্জার ক্যারি করতে পারছি। আর মেট্রোর ব্যাপারটা হচ্ছে মেট্রো একটা করিডোর, মেট্রো অলিগলিতে অলিগলিতে ঢুকতে পারবে না, সম্ভব নয়। আর কলকাতা শহরের তো স্ট্রাকচার সেটা অ্যালাউই করবে না। সেই জন্য এই শহরের ভেতরে যে রাস্তাগুলো আছে, ট্রাম হচ্ছে একটা নেটওয়ার্ক, ট্রাম সিস্টেম একটা নেটওয়ার্ক, যে মেন রোড থেকে যেগুলো পেরিফেরি বা ছোটখাটো রাস্তা আছে সেখানে ট্রাম অ্যাক্সেস করতে পারে, মেট্রো রেলওয়ে সেটা পারবে না। এবার এখানে যদি দেখা যায় যে আমি যদি ছোটখাটো যানবাহন ঢুকিয়ে দিই সেখানে, আমি কোনো ট্রান্সপোর্টেশনের এগেনস্টে আমি নই, বাস চলুক, আমরাও বাসের পক্ষে আমরা অনেক যুক্তি করতে পারি, আমরা বাসের অনেক বাস রুট বন্ধ হয়ে যাচ্ছে সেটা নিয়ে আমরা অনেক কথা বলেছি একটা সময়। যেমন যে অটোরিকশা যেখানে চলছে চলুক না, নো প্রবলেম। কিন্তু যে রাস্তাগুলো মানে প্রয়োজন নেই সেখানে যদি আমি জোর করে ছোট গাড়ি চাপিয়ে দিই, তাহলে সেই রাস্তাটার অবস্থা কোথায় দাঁড়াচ্ছে? আজকে হাইকোর্টের সামনে দিয়ে আপনি হাঁটতে পারবেন না, জায়গা নেই, এত গাড়ি পার্কিং হয়ে গেছে, প্রচুর গাড়ি। এটা কিন্তু পৃথিবীর অনেক দেশ কিন্তু এটাকে নিয়ে ভাবছে, ওই জন্য অনেক জায়গায় কিন্তু প্রাইভেট গাড়ির ঢোকার নিয়ে নিষেধাজ্ঞা আছে, যে আপনি প্রাইভেট গাড়ি ব্যবহার করার জন্য তার কিছু নিয়ম আছে, এবং সিঙ্গাপুরে আছে। ওখানে লি কুয়ান ইউ বলে সিঙ্গাপুরের যে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, লি কুয়ান ইউ, উনি ট্রান্সপোর্টেশন সিস্টেমটাকে যেভাবে তৈরি করে দিয়েছিলেন, এবং উনি বলেছিলেন একটা স্পিচে, যে আমার যতটা মনে আছে, যে আমি পাবলিক ট্রান্সপোর্টকে এত সুন্দর করে দেব কেউ গাড়ি কেনার কথা ভাববেই না। এবং সিঙ্গাপুরের যথেষ্ট পপুলেশন, ওটা মোটামুটি এটা কনজেস্টেড সিটি, কিন্তু ওইটা যেভাবে চলছে সেখানে আমাদের কলকাতাও আজকে একটা কনজেস্টেড সিটি, কিন্তু সেখানে আমরা কি করছি, আমাদের স্পেস কম, তার উপরে আমরা উল্টে আরো জিনিস চাপিয়ে দিচ্ছি। যেখানে জাস্ট আমি কিচ্ছু না, আজকে কলকাতায় যদি মানে 400-500টা ট্রাম চলতো আজকে রাস্তায়, এবং সাধারণ মানুষ যদি ওটার উপর নির্ভর হতো, এবং আমি অবশ্য বলবো এই পুরনো এখন যেরকম ট্রাম চলছে সেরকম ডেভেলপড যদি ট্রামওয়েজ থাকতো, সুন্দর করে সাজানো গোছানো, একটা প্রপার মানে একটু আপগ্রেডেড টেকনোলজিতে, তাহলে এই কনজেশন বা ট্রাফিক জ্যামের এই প্রবলেমটা এতটা আসতোই না। এটাই জাস্ট বলার। আচ্ছা আচ্ছা স্বর্ণাভ, এই ট্রাম নিয়ে সরকারের কতটা সদিচ্ছা রয়েছে যে এই জিনিসটা রিভাইভাল এবং এটাকে আরো আপগ্রেড করা, এবং এই যে রাস্তায় আমরা দেখি বিভিন্ন ক্যাব সংস্থার যে গাড়িগুলো এখন দৌরাত্ম্য অনেক বেড়ে গেছে, এবং আমরাও কনভিনিয়েন্ট ওয়ে হিসাবে আমরা বেছে নিই এটা বিভিন্ন ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে সরকারের ভূমিকাটা আমি একটু জানতে চাইছি, যে ট্রামকে কি কোনোভাবে একটু দমিয়ে দেওয়া হচ্ছে, নাকি কোনো চেষ্টা করা হচ্ছে ট্রামের রিভাইভালের জন্য? তোমার জিজ্ঞাসার এখানে একটা মানে জিজ্ঞাসার মধ্যে উত্তরটা আছে, বলে দিচ্ছি। যে সরকারের যদি এটাকে রিভাইভ করার ইচ্ছা থাকতো তাহলে আজকে এই কন্ডিশনে আসতো না, যেখানে আজকে মাত্র 2টো রুট চলছে, 5 নম্বর এবং 25 নম্বর। 5 শ্যামবাজার থেকে ধর্মতলা, 25 ধর্মতলা থেকে গড়িয়াহাট ভায়া পার্ক সার্কাস যেটা চলে। আরেকটা রুট চলছিল, সেটাকে কি কারণে বন্ধ করা হয়েছে আমরা সেটা এখনো অবধি কোনো সদুত্তর পাইনি সরকারের পক্ষ থেকে, এবং আমরা ধরে নিচ্ছি যে এটাকে ইন্টেনশনালি বন্ধ করা হয়েছে, এটার পিছনে একটা কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে। তো সরকারের যদি ইচ্ছে থাকতো, মানে বর্তমান যারা আজকে আমাদের রুল করছে তাদের যদি ইচ্ছে থাকতো, তাহলে হয়তো আজকে এই চেহারাটা থাকতো না।
আর হ্যাঁ, আরেকটা তুমি যেটা প্রসঙ্গটা তুললে যে এই যে ছোটখাটো গাড়ি অ্যাপ ক্যাব বা এদেরকে নামিয়ে দেওয়া, হ্যাঁ অবশ্যই একটা বড় বড় কোম্পানিতে, যারা গাড়ির যেসব কোম্পানি বা বহু জাতির যে সংস্থাগুলো, তো এদের একটা মানে স্বার্থ আছে যে ছোটখাটো গাড়ি বা ছোট গাড়ি যেগুলো প্রাইভেট ভেহিকলস সেগুলো একটা মার্কেট তৈরি করা, এবং সেই মার্কেটটাকে অবশ্যই সেগুলো সরকারের ওপরে চেপেই সেই ডিসিশনগুলোকে বা সেই মানে সেই কাজগুলোকে তারা মানে মানে গ্রাউন্ড লেভেলে আনবে। কিন্তু এগুলোর মাধ্যমে তো অনেকে কাজ পাচ্ছে, মানে কাজ দেখো এখানে অনেক প্রসঙ্গ উঠতে পারে। এবার আমি তোমার একটা কথাই বলছি যে কাজ হয়তো পাচ্ছে ঠিকই, গাড়ি ফ্যাক্টরি দেখো, আমিও চাই যে গাড়ি লোকের কাছে থাকুক, এ করুক, গাড়িতে আসুক, কারণ এটা একটা ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি, কিন্তু তার সাথে এটাও বলা হচ্ছে যে তাহলে আজকে যে ফার্স্ট ওয়ার্ল্ড দেশগুলোতে, যেগুলো ইউরোপিয়ান কান্ট্রিজ, যেগুলো আমেরিকাস কিছু আছে, কিছু এশিয়ান কান্ট্রিগুলোতে, চীনে আছে, আফ্রিকারও অনেকগুলো দেশেতে ট্রাম যে ফিরে আসছে এ করছে ওখানে যে পাবলিক ট্রান্সপোর্ট, তাহলে এই ভেহিকিউলার মডেলগুলোকে কেন পাবলিক ট্রান্সপোর্টে আমি ব্যবহার করছি না? কাজ কিন্তু এতে করা যায়। আমি এটা বলছি যে ট্রামে যে ড্রাইভার, কন্ডাক্টর বলো, আরো যেসব মেকানিক্যাল ব্যাপারগুলো আছে, ইঞ্জিনিয়ারিক্যাল ব্যাপারগুলো আছে, ওটাও তো একটা ইন্ডাস্ট্রি। ট্রামটাও তো একটা ইন্ডাস্ট্রি কাইন্ড অফ, তো এটা একটা বড় শিল্প। তো এবং এটাকে ওরা যদি রিভাইভ করতে পারছে, এবং মানে এমন না যে ওদের দেশে একটা সময় কোনো ক্রাইসিস আসে নিয়ে এসছে, তো ওরা যদি রিভাইভ করে ফেলছে, তো আমার কাছে যখন একটা এক্সিস্টিং সিস্টেম আছে অলরেডি, সেটাকে আমরা রিভাইভ না করে আমরা ধ্বংস করছি। এটার জন্য কি তুমি কোনোভাবে বেসরকারিকরণ বা সেই দিকটাকে ইয়ে করো? বেসরকারিকরণ সরকারিকরণের প্রসঙ্গ এটা না, এটা তুমি যে আরেকটা বলছো সদিচ্ছা, হ্যাঁ সরকারের অবশ্যই আমি বলবো যে সরকারের পক্ষ থেকে কোনো সদিচ্ছা দেখা যাচ্ছে না, এবং যত দিন গেছে এটা কিন্তু ডিক্লাইন করছে। এই যে ট্রামের যে যত সংখ্যক ট্রাম চলতো এবং যত সংখ্যক রুট ছিল, আমি আমার ছোটবেলা থেকে যেটা দেখে আসি, তখন একটা অন্য গভর্নমেন্ট ছিল, এখন একটা অন্য গভর্নমেন্ট আছে, তো সেই গভর্নমেন্টের সময়তে ডিক্লাইনটা হয়েছে, এবং এই গভর্নমেন্টের সময় ওই ডিক্লাইনটাই কিন্তু হয়ে চলেছে এখনো। আলটিমেটলি এগুলো তো আর আমাদের আন্ডারে নেই, আমরা জাস্ট একটা অর্গানাইজেশন, আমরা একটা পাবলিক অর্গানাইজেশন, আমরা লড়াই করছি, আমরা অ্যাওয়ারনেস ছড়ানোর চেষ্টা করছি, সাধারণ মানুষ যাতে বুঝতে পারে এটার কতটা ভ্যালু আছে, এর কতটা মাহাত্ম্য আছে। সেখান থেকে তারপর যদি সরকারকে চাপ দিয়ে বা সরকারের যদি সিদ্ধান্ত পরিবর্তন করানো যায় এর ব্যাপারে, আমরা সেটুকু করতে পারি। কিন্তু এই ট্রামের প্রপার্টি, ট্রামের ম্যানেজমেন্ট আর ম্যাটারগুলো তো সরকারের হাতে। তাহলে সেখান থেকে সরকার ওখানে মানে যখন সরকারের জায়গায় যতক্ষণ না কোনো ওদের কোনো পলিসিতে কোনো চেঞ্জ আসছে বা কিছু আসছে, ততক্ষণ তো এটাকে তো আমরা ঠিক কেউ তো কিছু করতে পারবো না সেভাবে। আচ্ছা, তোমরা এর পেছনে যে অনীহাটা রয়েছে সরকারের বলছো, তো মেন কারণটা কি? মেন কারণটা কোনটা মনে হয় তোমাদের? আমাদের দেখো এখানে আমরা অনেক কিছু করেছি বলতে গেলে, আমরা তো ক্যাম্পেইন করি এটা নিয়ে, এবং আমাদের কাছে আমরা অনেক রকম ডকুমেন্টস আছে আমাদের কাছে। আমরা আরটিআই এ প্রচুর করেছি, সে বিভিন্ন অ্যাসপেক্টস নিয়ে আমরা আরটিআই করেছি। সেই আরটিআই এর জবাবে একটা জিনিস সরকার পক্ষ থেকে যেটা বারবার জানে যে আমাদের ফান্ড নেই, ওরা একটা কথা বারবার তোলে যে আমাদের চালানোর মতো ফান্ড নেই, আমাদের পার্টস পাচ্ছি না, পার্টস দিচ্ছে না, অনেক কিছু বলে যে ট্রামের পার্টস পাওয়া যাচ্ছে না। ঠিকই না, এটা ঠিক কথা, যে কারণ ভারতবর্ষে তো ট্রামের কলকাতা ছাড়া আর কোথাও তো ট্রাম তো চলে না, তাই একটা প্যারালাল মার্কেটটা নেই বলে, প্যারালাল কোনো মার্কেট নেই বলে সেটা আছে, ঠিক আছে, দ্যাটস ওরা থাকতে পারে। কিন্তু সব থেকে বড় বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রাম কোম্পানির জমি বেলগেছিয়া, টালিগঞ্জ, রাজাবাজার, এগুলো হচ্ছে বড় ডিপো, এবং এই ডিপোর প্রচুর জমি, ট্রাম কোম্পানির প্রচুর জমি আছে, এবং এই জমিগুলোকে নিয়ে লিজে দিয়ে বা কিছু করে সরকার কোনো রকম হয়তো অ্যাক্টিভিটি করতে চাইছে, এবং এই জন্যই কোথাও একটা জিনিস মনে হচ্ছে যে ট্রামকে এই যে একটা ভিলেন বানিয়ে দেওয়া, সাধারণ মানুষের কাছে একটা ভিলেন বানিয়ে দেওয়া, যে এটা পুরনো জিনিস, বাজে জিনিস, ফালতু জিনিস, চলছে না, এটা তুলে দেবো, এরকম একটা মাইন্ডসেট ঢুকিয়ে দেওয়া। তো এর পেছনে এরকম কিন্তু একটা বলা উচিত যে এটা একটা করাপশন কাজ করছে, এই ট্রাম ডিপোর জমি নিয়ে একটা করাপশন কাজ করছে, আর কিচ্ছু না। কারণ এই ডিপোর জমিগুলোর প্রচুর ভ্যালু, কলকাতার মতন শহর একদম হার্টে এরকম এত বড় একটা ল্যান্ড থাকতে পারে কোনো কোম্পানি, সেটা আবার একটা সরকারি
পরে হয়েছে, এটা ব্রিটিশরা চলে যাওয়ার পরে সেই যে ট্রান্সফার অফ পাওয়ারের পরে সেই সম্পত্তি বা এগুলো অনেক সব মানে আইন প্রণয়ন করে সেগুলো শিফট হয়েছে মানে ভারতের রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের হাতে। তো সেখান থেকে তারপর থেকে এই যে জমিগুলো নিয়ে কিন্তু একটা ম্যাটার আছে, এবং জমি বিক্রি হয়েছে না লিজে দিয়েছে সেটা আমি ইয়ে করে বলছি না, কারণ অলরেডি এটা কোর্টে একটা মামলা চলছে, এটা আপনিও জানেন যে এটা হাইকোর্টে মামলা করা হয়েছে, এটা এখন সুপ্রিম কোর্টে গেছে যে ট্রাম্পের ভবিষ্যৎটা কি হতে পারে, এবং হাইকোর্ট অলরেডি বলে দিয়েছে যে ট্রাম্পটাকে এভাবে বন্ধ করা উচিত হবে না, এটাকে সরকার যাতে এটাকে রিভাইভ করে, এই রায়টা হাইকোর্ট থেকে কিন্তু দেওয়া হয়েছে। আমি যতটুকু মানে জানতে পেরেছি বা যে রায়ের যে কপি এসছে আমাদের কাছে সেই পর্যায়ে আর কি। আচ্ছা, আর একটা জিনিস আমার জানার আছে, আমাদের যেই নাগরিক হিসাবে মানে সিভিক সেন্স, এর সাথে ট্রামের কিভাবে মানে এক্সিস্টেন্সের কি কোনো ধরনের ক্ল্যাশ কি হয় মাঝে মাঝে? যেমন আমরা যেভাবে রাস্তাঘাট দিয়ে চলাফেরা করি, বিভিন্ন জায়গায় দখলদারি, আমি যেমন আমরা দেখতে পাই যে বিদেশে রাস্তা আলাদা আলাদা করে ভাগ করা রয়েছে, এই লেন দিয়ে সাইকেল যাবে, এই লেন দিয়ে গাড়ি যাবে, 4 চাকা যাবে, 2 হুইলার, এরকম ভাবে ভাগ করা রয়েছে। কিন্তু আমাদের এখানে না অ্যাজ সাচ ওরম ভাবে ভাগ করার জায়গা নেই, সুযোগ নেই, এবং আমাদের ল্যাক অফ সিভিক সেন্স অনেকটা দায়ী এর জন্য। তো এই জিনিসটা কিভাবে ব্যালেন্স হতে পারে? এটা অবশ্যই একটা চ্যালেঞ্জ, কলকাতার মতন শহরে এটা একটা খুব বড় চ্যালেঞ্জ। যে ট্রাফিক ম্যানেজমেন্টের যে প্রবলেমটা, এবং কলকাতার যে আমরা যারা পথচারী, যারা সাধারণ মানুষ, যারা রাস্তাঘাট ব্যবহার করি, তো এগুলোর ক্ষেত্রে এখানে একটা জিনিস বলা যায় যে সব কিছুর একটা সমাধান কিন্তু আছে। এটা আমার এটুকু বলার যে সমাধান আছে, এবং যেহেতু রাস্তা ছোট, তাহলে সেক্ষেত্রে ভেহিকুলার ট্রাফিক যেটা আছে সেটাকে আপনাকে তাহলে প্রাইভেট গাড়ির ওপর কিছু রিস্ট্রিকশন আপনাকে করতে হবে, বা যেগুলো ছোট গাড়ি আছে সেই ছোট গাড়ির ওপর রিস্ট্রিকশন করতে হবে। ছোট গাড়ির ওপর আমি বলে দিচ্ছি, রিস্ট্রিকশন করে মানে এটা বলা মানে কেমন রিস্ট্রিকশনটা হবে যে খুব প্রয়োজন ছাড়া, খুব এমার্জেন্সি ছাড়া আমি প্রাইভেট আমার ব্যক্তিগত গাড়ি আমি ব্যবহার করব না। এগুলো কিন্তু বিদেশে হয়, সব ডেভেলপ যেগুলোকে আমরা খুবই, যেসব দেশের নাম শুনলে আমরা খুব প্রণাম টনাম করি না, সেই সব দেশে এরকম আইন আছে, কিন্তু না জেনে বলছি না কথাগুলো। সেখানে কিন্তু হয় যে হ্যাঁ, যে আমার প্রয়োজন, যখন খুব প্রয়োজন পড়লো, কোনো এমার্জেন্সি সিচুয়েশন হয়ে গেল, তখন আমি প্রাইভেট গাড়িটা ব্যবহার করবো, বা হয়তো কোনো ছুটির দিনে কোথাও যাচ্ছি তখন ব্যবহার করবো। কিন্তু এখানে মানুষ যদি বলে কোনোভাবে স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে, মোটেই হবে না সেটা। দেখো স্বাধীনতা কিসের স্বাধীনতা হস্তক্ষেপ, যেখানে আমি দেখো এখানে স্বাধীনতা বলতে কি বোঝানো হয়, স্বাধীনতা করতে গিয়ে আমি যদি উশৃঙ্খলতা দেখাতে শুরু করি, তখন তো সেটা উল্টে আমার স্বাধীনতাটাই নষ্ট হয়ে যেতে শুরু করেছে। আর যদি তুমি একটা জিনিস মনে হচ্ছে ব্যাঙ্গালোরের অবস্থা, এই ব্যাঙ্গালোরে আমার অনেক চেনা পরিচিত মানুষরা থাকে, তারা কেউ হয়তো চাকরি সূত্রে আছে, কেউ হয়তো পড়াশোনা করার জন্য সেখানে থাকে, বা কেউ হয়তো স্থায়ী বাসিন্দাও হয়ে গেছে সেখানে। তো তারা যে জিনিসটা বলেছে, ব্যাঙ্গালোরের যে অবস্থা, ধরো হাতিবাগান থেকে শ্যামবাজার যাচ্ছ, সেটা যেতে 2 ঘন্টা সময় লাগছে, বাড়িয়ে বলছি না, হয়তো আমি এটা কমিয়ে বলছি কথাটা। এয়ারপোর্ট থেকে শহরে ঢোকা যায় না, ওখানে এমন অবস্থা হয়ে গেছে মানে মানে গাড়ি মুভ করতে পারছে না, সেখানে তো ট্রাম চলে না। এবার এখন ওখানে আমি পরে যেটা জানতে পারলাম যে ওখানে লাইট রেলওয়ে সিস্টেম ভারতবর্ষের কিছু শহরে আনার প্ল্যান হচ্ছে। লাইট রেলওয়ে সিস্টেম হচ্ছে ট্রামওয়েজের একটু আপডেটেড, মানে হয়তো 2টো বগির জায়গায় হয়তো 3টে বগি থাকলে এরকম একটা ব্যাপার, আর একটু হাইটেক, টেকনোলজিটা একটু বেশি। ওই গাড়ির যে ভিড়গুলো, ওগুলোকে আমি একটা জায়গায় এনে দিচ্ছি, একটা জায়গা সেটাতে করলে অনেক ডিকনজেস্ট হয়ে যাবে। কারণ অনেক জায়গায় লোকেরা বুঝতে পারছে যে এত বেশি মানে প্রাইভেট গাড়ি এত বেড়ে যাচ্ছে না, মানে এটাকে সামলানো যাচ্ছে না, রাখার জায়গা কোথায়, ওকে তো রাখতে হবে। আর প্রথম কথা, আমার কলকাতার স্পেস এমনিতেও কম, তো আমি যদি কলকাতার স্পেস কম বলে আমি যদি ট্রাম আর বাসকে কমিয়ে দিই, মানে বাসও কমানো হচ্ছে, পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা কলকাতায় খুব প্যাথেটিক জায়গায় চলে যাচ্ছে, যেখানে রাত্রি 8টার পর বাস পাওয়া যায় না, মেজরিটি অফ বাস রুট অ্যাভেল করা যায় না রাত্রি 8টা হয়ে গেলে। অনেকে ব্যঙ্গ করে বলে, আমাকে বলেছে যে কলকাতা এখন একটা আধুনিক গ্রাম হয়ে গেছে,
রাত্রি সন্ধ্যে 7টার পরে একটা ভ্যান রিক্সা পাওয়া যায় না গ্রামে গঞ্জে গেলে। কলকাতার অবস্থা কিন্তু অনেকটা সেই রকম জায়গায় চলে গেছে। আর সেকেন্ডলি আরেকটা বলছি যে কলকাতার কত শতাংশ মানুষের কাছে এত পয়সা আছে যে তারা রোজ স্কুলে যাওয়া এবং কলেজে যাওয়া এবং অফিসে যাওয়ার পেছনে এক ক্যাব অ্যাভেল করতে পারবে, যেখানে পারপিট গড়ে আমি বলছি যে 200 টাকা আপ ডাউন, 400 টাকা আমার একদিনে খরচা হয়ে যাচ্ছে। এটা ইনটু আপনি 20 করুন, কটা লোক পারবে সেটা? এটা আমাকে একটু বলো। সেখানে আমি ট্রামে 6 টাকা ব্যবহার করে বা বাসে 10 টাকা হোক বা যাই হোক ব্যবহার করে আমি যেতে পাচ্ছি। আজকে ভাগ্য ভালো তার মেট্রোটা আছে বলে তাও কিছুটা কলকাতা স্টেবল আছে। সেই জায়গা থেকে মেট্রোটা অনেকে অ্যাভেল করতে পারে বলে। 10 টাকা 15 টাকা এত সস্তা মেট্রো ভারতের কোথাও নেই। আমি ঘুরে এসেছি, তুমি জয়পুরে যাও, তুমি এর্নাকুলামে যাও, মানে যেটা কেরালার শহর যেটা, সেখানে মেট্রো কিন্তু এত কলকাতার মতন এতটা সস্তা নয়। দিল্লি মেট্রো তো নয়, দিল্লি মেট্রো যথেষ্ট কস্টলি, মানে ম্যাক্সিমাম প্রাইস মানে আমি যা শুনেছি কয়েকটা লাইনে 60 টাকা ম্যাক্সিমাম লিমিট, হয়তো আমি ওটা কমিয়ে বলছি জানি না, কারণ আমি দিল্লি কোনোদিন যাইনি। তো এখানে আমার এটাই বলার হচ্ছে যে আমাদের কাছে অলরেডি একটা সিস্টেম আছে, একটা ট্রাম সিস্টেম অলরেডি আছে। এটাকে শুধু জাস্ট এর পেছনে সামান্য কিছু ইনভেস্টমেন্ট করে, এখানে লোকেদের একটু চাকরি দিয়ে কাজ দিয়ে এটার আরো বেশি করে চালানো হোক, অনেক কম পয়সায় অনেক মানুষ কমফোর্টেবলি যেতে পারবে। ট্রামে কিন্তু একটা জিনিস লোকেরা বুঝতে চায় না যে ট্রাম কিন্তু অনেক কমফোর্টেবল অ্যাকচুয়ালি, কারণ ট্রামে কোনো জার্কিংও হয় না। এবার ট্রামে অ্যাক্সিডেন্ট প্রবাবিলিটিটা খুব কম কিন্তু, এবং সেখানে বাসে বা অন্য যানবাহন সেটা সেভাবে তুমি পাবে না। এবং এখন হয়তো একটা পুরোনো টেকনোলজিতে চলছে, একটু আপডেটেড করে দিলে, একটু সিট ফিট অন্যরকম করলো, একটু আধুনিকীকরণ করে দিলে সবাই চাপবে। তুমি বলতে চাইছো এখন ট্রামে কিন্তু ভিড় হয়, যথেষ্ট ভিড় হয়, যেটুকু রুটে চলে যথেষ্ট ভিড় হয়। তার কেউ যদি এখানে চ্যালেঞ্জ করে আমাকে বা আমাদের সংস্থাকে চ্যালেঞ্জ করে যে আপনারা ভুল কথা বলছেন, যে ট্রামে তো লোকই চলে না, এটা কিন্তু সরকার পক্ষ থেকেও বেশ কিছু মানুষজন বলেছে, তাদের নাম আমি এখানে নিচ্ছি না, যে ট্রামে তো দাদা লোক হয় না, ট্রামে তো কেউ চাপে না। কিন্তু আমাদের কাছে একদম ভিডিও এবং ছবি একদম ডকুমেন্ট ওয়াইজ একদম রাখা আছে। দেখুন ট্রামে কি ভিড়। তুমি বলতে চাইছো ডেইলি প্যাসেঞ্জার অনেকে আছে যে ফটোগ্রাফির জন্য বা কোনো একটা না, কি করে করবে র্যান্ডম? আমরা র্যান্ডম দেখাচ্ছি, তাহলে আমি কাউকে নিয়েও যেতে পারি, যেটা প্রচুর ভিড়, যে কোনো রুটে দারুণ ভিড় হয়। এবং শুধু তাই নয়, এখনো লোকে কিন্তু যেখানে আগে ট্রাম চলতো না, এই যে ট্রাম চলছে না তার জন্য হাত কামড়ায় অনেক মানুষে, বলছে দাদা ট্রামটা কি চালু হয়েছে? না দাদা ট্রামটা চলছে না। অনেকে বলছে কেন? আচ্ছা ওইখানে ট্রাম চলছে, এখানে র্যান্ডম। আমরা তো মানুষের মধ্যে যাই মাঝে মাঝে, আমরা এই প্রসঙ্গে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই। ট্রাম নিয়ে, এই পুরো ট্রাম এই সিস্টেমটায় যেই মানুষগুলো যুক্ত রয়েছে, যাদের রুজি রুটি আর কি, সেই মানুষরা কতটা পরিমাণে ট্রামকে মানে ভেতর থেকে চান যে এটা আবার রিভাইভ হোক, আরো সুন্দরভাবে আপগ্রেড হোক। এবং তোমরা যেহেতু সার্ভে করো, তোমাদের সংস্থা বিভিন্ন জায়গায় মানে তোমরা যাও আর কি, মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করো, মানুষ মানে নাগরিক, সাধারণ আম জনতা কতটা চায় ট্রামকে, সেটা পার্সেন্টেজটা যদি একটু বলো তুমি। দেখো এক্সাক্ট নিউমেরিক্যাল পার্সেন্টেজ তো বলা যাবে না, তবে আমরা যতটা ঘুরেছি, আমরা মানুষের সাথে যতটা কানেক্ট করেছি, আমি এটুকু মানে আমি কনফিডেন্টলি বলতে পারি যে কলকাতার বেশিরভাগ মানুষই কিন্তু কলকাতার ট্রামের পক্ষে আছে। এবং এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, তো সোশ্যাল মিডিয়াতে তারা অবশ্যই বিভিন্ন জায়গায় বা অন্য দেশে যেসব ট্রাম চলছে সেগুলো তারা দেখতে পাচ্ছে এবং তারা অ্যানালাইজ করতে পারছে অনেক মানুষে যে এখানে কেন নষ্ট করে দেওয়া হচ্ছে। তো আমাদের সাথে অনেকে কথা বলতে আসে, অনেকে মানে জোর গলায় বলে যাবে আপনারা লড়াই চালিয়ে যান, আপনারা একদম মামলা তুলবেন না, আপনারা লড়াই চালিয়ে যান। এবং এটাও বলছি, একাধিক মানুষ, মানে এই সংখ্যাটা হাজারে হবে, আমরা একদম হাজার, গুনে গুনে হাজারের বেশি হবে, তারা আমাদের হাতে পায়ে ধরে বলে গেছে যে দাদা ট্রামটা চলে গেলে কলকাতা শহরটাই আর থাকবে না, কলকাতার বাঙালিদের কাছে আর কিছু থাকবে না ট্রামটা যদি চলে যায়। এরকম বলছে, লোকেরাই বলছে কথাটা, এগুলো আমাদের কোনো ন্যারেটিভ নয় তৈরি করা, মানুষই বলে যাচ্ছে আমাদের কাছে এসে। তো কলকাতার মানুষ এখন কিন্তু বেশিরভাগই চায় যে ট্রামটা থাকুক কলকাতায় এবং এটা ডেভেলপড হোক, এটুকুই বলার। আচ্ছা, আরেকটা প্রসঙ্গ তুললে যে যারা ট্রামের সাথে যুক্ত আছে, যারা ট্রাম কর্মচারী, যারা স্টাফস,
দেখো ওরাও চায় ভেতরে চায়, কিন্তু যেহেতু সরকারি সংস্থা আছে তো তো সেই জন্য হয়তো তারা কিছু বলতে পারবে না, তাদের ওটা একটা লাইফ অ্যাট স্টেক হয়ে যাবে সেক্ষেত্রে, যেহেতু ওটা চাকরির জায়গা বলে গভর্নমেন্ট এমপ্লয়িজ সরাসরি কিছু করতে পারবে না। হ্যাঁ, এককালে ইউনিয়ন ছিল, এককালে ট্রামের ইউনিয়নে যথেষ্ট পরিমাণে লোকজন ছিল, ছিল, তারা এরা করতো এজিটেশন করতো, করে হয়তো অনেক কিছু হতো, সেটা অনেক আগেকার কথা। এখন তো ট্রাম কোম্পানিতে হয়তো চাকরি করছে হয়তো 1000 জন আছে কিনা তার সন্দেহ। এককালে মানে 10-12 হাজার মানে লোকে কাজ করতো, এটা সমস্তটা মিলিয়ে মানে আমরা যেটুকু জানতে পেরেছি একটু। আচ্ছা, আমি আর অনেকটা লেন্দি হয়ে গেছে, আর ছোট্ট দুটো কোয়েশ্চেন রয়েছে। কলকাতার পরিচয় এই ট্রামকে বাঁচানোর জন্য তোমরা কি করবে ভাবছো আগামী দিনে, এবং কি করছো সেটা যদি একটু সংক্ষেপে বলো। আর এর হিস্ট্রি, এর পেছনে কিভাবে কলকাতার সাথে একদম ট্রাম ওতপ্রোতভাবে জুড়ে গেল, সেটার ইতিহাসটা যদি একটু শেয়ার করো আমাদের সাথে। আমরা ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনস, আমরা যেটুকু করতে পারি আমাদের ক্ষমতার মধ্যে, সীমিত ক্ষমতায়, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে পথসভা করি, সেগুলো আমরা অ্যানাউন্স করি আগে থেকে। হয়তো আজকে এখানে আসছি, আজকে ওখানে যাচ্ছি, আমরা মাইকিং করি, কথাবার্তা বলি, আমরা লোকেদের সিগনেচার কালেক্ট করি, এবং আমাদের কিছু বক্তব্য থাকে, আমরা লিফলেট করি, এবং আমরা কিছু বুকলেটও বানিয়েছি। এবং আমরা ফান্ড কালেকশনের ক্ষেত্রে আমরা যেটা ভেবেছি যে আমরা তো আর ডাইরেক্টলি গিয়ে তো আর কারোর থেকে ওই চাঁদা চাওয়া বা কোনো ডোনেশন তো চাইতে পারি না, তার বিনিময়ে আমরা মানুষের হাতে আমরা কিছু দিই, সেটার বিনিময়ে আপনারা আমাদেরকে, যদি আপনাদের ইচ্ছে হয় আপনারা নেবেন, না নিলে অসুবিধে নেই। আমরা সেইভাবেই আমরা মানুষের সাথে আমরা এইভাবে কানেক্ট করি, এইটুকু আমরা করি। আর যেহেতু একটা মামলা চলছে, কোর্টে একটা মামলা চলছে, অনেক এটা অন্য সংস্থারা করেছে, এবং কি ব্যক্তিগতভাবে বেশ কিছু মানুষ করেছে যে ট্রামটা কেন চলছে না, এইগুলো নিয়ে একটা মোটামুটি একটা মুভমেন্ট চলছে কলকাতায়। এবং ভবিষ্যতে আমরা জানি আমাদের যদি আরো ম্যান পাওয়ার আসে, বা আমাদের সংস্থার পাশে, সংগঠনের পাশে যদি মানুষ দাঁড়ায়, এবং আমি বলছি যে গ্রাউন্ড লেভেলে যদি আরো মানুষ আসে, আমরা যদি কয়েক হাজার লোককে রাস্তায়, বিশেষ করে নিচ্ছি, আমরা যদি কয়েক হাজার লোক আমরা যদি কলকাতার রাস্তায় নামাতে পারি, যে আমাদের শুধুমাত্র দেখো এটা কিন্তু কোনো পলিটিক্যালি ইনফ্লুয়েন্স হয়ে কোনো কাজ করা হচ্ছে, এটা আমাদের একটা নিডস, এটা সাধারণ মানুষের এবং কলকাতা শহরের একটা বলতে পারে একটা প্রয়োজনীয়তা। সেটাকে কেন্দ্র করে যেদিন মানুষ নামতে পারবে, যে সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারবে, যেই সরকার থাকুক, যে রঙেরই, যে দলেরই সরকার থাকুক মসনদে, তাদেরকে কিন্তু আমরা নড়াতে পারবো। যেটা আপনাকে করতে হবে, আপনাদের দায়িত্ব, এটা কেন আমাদের প্রয়োজনীয়তা, এবং আমরা চেষ্টা করছি সেই দিকে নিয়ে যাওয়ার। এবং আমার পার্সোনালি বিশ্বাস আছে যে না, কলকাতার ট্রাম উঠবে না, বরং পূর্বেকার যে গৌরব ছিল কলকাতা ট্রামের, সেটা তো ফিরে আসবেই, বরং তার থেকে আরো বেশি অ্যাডিশন হবে, ব্যক্তিটা বাড়বে। এটা করলে কলকাতার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, এবং আমরা একটা গ্লোবাল সিটি, একটা গ্লোবালাইজড স্ট্যান্ডার্ডের একটা শহর হয়ে আমরা ভারতবর্ষের বুকে দাঁড়াতে পারবো। এটা আমার একটা ব্যক্তিগত একটা বিশ্বাস। আচ্ছা, সিটি অফ জয়ের ইয়াং জেনারেশন কি তোমাদেরকে সাপোর্ট করছে, তোমাদের সাথে যুক্ত হচ্ছে? আছে, কিছু আছে, তবে হ্যাঁ এখানে আমি একটা অন্যরকম একটা কথা বলবো যে হ্যাঁ, ইয়াং জেনারেশনের অনেক ছেলে মেয়ে আমাদের সাথে আছে, কিন্তু সেই সংখ্যাটা হয়তো তুলনায় আমাদের যে আগের যে জেনারেশনটা ছিল তাদের থেকে তুলনাটা একটু কম। তার কারণটা হচ্ছে যে, কারণ আমাদের আগের জেনারেশন যে ট্রামটা দেখেছে, তখন তো আরো 20-30টা রুটে তো ট্রাম চলতো, তারা যেটা দেখে এসছে, তাও তারা সেই ডিক্লাইনটাকে ভালো বোঝে। এখন যারা হয়তো নতুন, যারা হয়তো জন্মেছে, বা হয়তো যারা হয়তো 10-12 বছর আগে জন্মেছে, যারা হয়তো এখন হয়তো স্কুলে টুলে পড়ছে বা এতে পড়ছে, তারা হয়তো ব্যাপারটা অতটা ভালো বুঝবে না যে অ্যাকচুয়ালি ট্রামটা কি ছিল। তারা হয়তো জন্মে দেখছে যে দুটো রুট চলছে, পুরনো হয়ে গেছে, তারা হয়তো এটা তার প্রথমে একটা নেগেটিভ পারসেপশন নিয়ে তারা জন্মাচ্ছে, কিন্তু না, এটাও কাটছে। আমি বলবো না যে না, অনেকেই সাপোর্ট করে, প্রচুর কলেজ স্টুডেন্ট, স্কুলের স্টুডেন্ট আমাদের সাথে, আমাদের বলে তারা ভালো লাগে, চড়তে চাই, কারণ আমরা বাইরে দেখি বাইরের মতন কেন এখানে চলছে, এখানে কেন একটা ঝর্তি পড়তি একটা ভেঙে চুরে যাওয়া একটা ট্রাম, একটা পুরোনো ট্রাম ঘ্যার করতে করতে যাচ্ছে, আর হচ্ছে একটা সুন্দর ট্রাম, ভালো ট্রাম চলুক। তারাও আপডেট হচ্ছে,
এমন না যে হচ্ছে না যে উই আর অন আ মানে পজিটিভ ট্র্যাজেক্টরি, আমাদের মুভমেন্টটা কিন্তু একটা পজিটিভ ট্র্যাজেক্টরিতে আছে। এবং এটাও বলতে নেই যে আমাদের যিনি দেবাশিস ভট্টাচার্য আছেন, ডক্টর দেবাশিস ভট্টাচার্য, উনি আমাদেরকে একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে উনি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, উনি বলেছিলেন যে যে সবকিছুরই একটা ডাউন আছে, একটা এক্সট্রিম ডাউন আছে, সেখান থেকে তাকে উঠতে হবেই। আচ্ছা, উনি কি তোমাদের সংস্থার প্রতিষ্ঠাতা? উনি আমাদের সংস্থার প্রেসিডেন্ট, প্রতিষ্ঠাতা, অবশ্যই প্রতিষ্ঠাতা, এবং উনি আমাদের সংস্থার প্রেসিডেন্ট। আচ্ছা আচ্ছা। তো উনিও বলে থাকেন যে যে ওই যে গ্রাফ হয় না, ওই গ্রাফের যে ডেটাগুলো অ্যানালাইজ যখন হয়, যে গ্রাফের যেগুলো দেখায়, উনি আমাদেরকে দেখিয়ে বলেছিলেন যে দেখ একসময় পিক ছিল, ডাউন হয়েছে, কিন্তু কারণ জিরোর নিচে তো আমি ম্যাথামেটিক্যালি বলবো না, কিন্তু ইন প্র্যাকটিক্যালি তো জিরোর নিচে তো আর নেওয়া যায় না, তো সেখান থেকে রাইজ কিন্তু হবে। তোমরা আশা করছো একটা হাইক হবে? হবে, কবে হবে, কি হবে, কেন হবে সেটা আমরা জানি না, সেটা সবই মানে ভবিষ্যৎ বলবে সেটা। যাই হোক, আমি এটা অতটা লেন্দি করব না, জাস্ট একটা জিনিস জানতে চাইছি, হিস্ট্রিটা, এই গৌরবময় ইতিহাস, কিভাবে ট্রাম যুক্ত হলো কলকাতার নিজস্ব পরিচয়ের সাথে, আর তোমাদের এই সংস্থা কিভাবে সেইটাকে বহন করে নিয়ে যাবে সেটা যদি একটু বলে দাও। এটা বলে আমি এন্ড করতে চাইছি। এবং তো ট্রামের হিস্ট্রিটা, ট্রাম কিভাবে কলকাতার মানচিত্রে যুক্ত হলো এবং কলকাতার পরিচয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেল, সেই হিস্ট্রিটা যদি তুমি একটু বলো। দেখো, কলকাতার ট্রাম হচ্ছে পৃথিবীর সব থেকে প্রাচীনতম ট্রাম সিস্টেম, এবং সব থেকে বলবো না, মানে ওয়ান অফ দা, মানে প্রাচীনতমর মধ্যে, কয়েকটার মধ্যে। এক্স্যাক্টলি এবার কোন জায়গায় প্রথম ট্রাম এসে, সম্ভবত বলা হয়ে থাকে যে জাপানের টোকিওতে হয়তো কলকাতারও আগে ট্রাম চলেছিল, বা ইংল্যান্ডে চলেছিল এরও আগে, ইংল্যান্ডের হয়তো কোনো শহরে চলেছিল, সেটা আমি ব্যক্তিগতভাবে সেভাবে জানি না। তবে কলকাতায় যেটা হচ্ছে 1873 খ্রিস্টাব্দে, যেটা ঘোড়ায় টানা ট্রাম হয়েছিল। তো সেই ঘোড়ায় টানা ট্রামটা বেশি দিন চলতে পারেনি, কারণ আমাদের যা ক্লাইমেট, তাতে প্রচুর ঘোড়া মরে গেছিল ঘোড়া। তো তারপরে আরো মোটামুটি 1880-তে একটা স্টিম ট্রাম করা হয়েছিল, স্টিমের থ্রু দিয়ে ট্রাম চালু হয়েছিল। তো এইভাবে আস্তে আস্তে এটা যখন 1902 সালে এলো, তখন প্রথম ইলেকট্রিক ট্রাম চলেছিল, সেটা এসপ্ল্যানেড টু খিদিরপুর চলেছিল। ওটা হচ্ছে প্রথম ইলেকট্রিক ট্রাম রুট। এবং তারপরে আস্তে আস্তে বলা যায় যে ভারতে বিভিন্ন শহরে ট্রাম চলা শুরু করলো, পাটনাতেও চলেছিল, ওদিকে করাচিতেও ছিল, মানে তখন অখণ্ড ভারতের যে করাচি ছিল, এখন সেটা পাকিস্তানে, করাচিতে চলেছিল, দিল্লিতে ছিল, বোম্বেতে ছিল, চেন্নাইতে চলেছিল, আমি এটুকু জানি। এবং আরো বেশ কিছু শহরে ছিল, কানপুরেও ছিল। আমি এটা মানে একটা একটা আর্টিকেলে পড়ছিলাম যে কানপুরে একটা সময় ট্রাম চলেছিল, সেটা খুবই স্বল্প সময়ের জন্য। এবং আস্তে আস্তে যেভাবে ইতিহাস এগিয়েছে আস্তে আস্তে, তো যখন মানে 47 সালের পর থেকে দেখা গেল যে ভারতবর্ষের অনেক শহর থেকে ট্রাম উঠে গেল। লাস্ট হয়েছিল মুম্বাইতে, এটা হচ্ছে 60s সময় মুম্বাই থেকে ট্রাম উঠে গেছিল, কিন্তু কলকাতা রেখে দিল, কলকাতা থাকলো। এবং পরবর্তীকালে ট্র্যাকও অ্যাড হলো, যে যাবেন যে বেহালা থেকে জোকা এবং মানিকতলা থেকে উল্টোডাঙ্গা অ্যাড হলো। কিন্তু সেই সময় থেকে আস্তে আস্তে ট্রামের একটা ডিক্লাইন হতে শুরু করলো। আর হ্যাঁ, স্পেসিফিক্যালি একটা ইতিহাসের ব্যাপারে জানতে হলে বলবো যে বিভিন্ন যে মনীষী আছেন এবং যারা কবি এবং লেখক সাহিত্যিকরা আছেন, তারা কিন্তু ট্রামকে একটা পোয়েটিক ভাবে ব্যাখ্যা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাতেও পাওয়া যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখাতেও পাওয়া যায়, অনেক মানুষেরই কবিতা এবং লেখায় সেই ট্রামের বর্ণনা পাওয়া যায়। ট্রামের ব্যাপারটা হচ্ছে যে একটা মানুষের সাথে কোথাটা ওতপ্রোতভাবে একটা জড়িয়ে গেছে। এই যে যাওয়া আসা বলো বা বলো সেখানে ট্রামে বসে পড়া, এই যে শহর ঘোরা, এই একটা কানেকশন, মানুষের সাথে একটা কানেক্ট হয়ে গেছে এই ট্রান্সপোর্টেশনটা। এটা কিন্তু আর অন্য কোনো ট্রান্সপোর্ট কিন্তু সেভাবে কানেক্ট করতে পারেনি। এই যে একটা চাল চলন আছে, সেটার সাথে মানুষের সাথে একটা জড়িয়ে গেছে ওতপ্রোতভাবে কলকাতার ট্রাম। আর এখানে আরেকটা ইতিহাস আমাকে এটা বলতেই হবে, এটা অনেকে জানে না। এটা হচ্ছে যে 1946 সালে কলকাতায় যে দাঙ্গাটা হয়েছিল ডাইরেক্ট অ্যাকশন ডেতে, যেটা তখন মুসলিম লীগ শুরু করেছিল পাকিস্তান দাবির আদায়তে। তো সেই সময় যে গোপাল মুখোপাধ্যায়, যিনি আর কি অনুশীলন সমিতির এবং একজন মানে অনুকূল চন্দ্র মুখোপাধ্যায়ের ভাইপো হন, বিপ্লবী অনুকূল চন্দ্র মুখোপাধ্যায়ের ভাইপো হন। তো তিনি যে ডাইরেক্ট অ্যাকশনের বিরুদ্ধে যে কলকাতাকে যে রক্ষা করার জন্য যে ভূমিকাটা নিয়েছিলেন, সেই ভূমিকায় কিন্তু ট্রাম কর্মীরাও দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, এবং আমি এটা বলছি যে রাজাবাজারে যেখানে
মানে এরকম কতটা নৃশংস হয়েছিল যে যে রাজা মানুষদেরকে মেরে যে মাংসের যে শিক হয় সেই শিকে ঝোলানো হয়েছিল। হ্যাঁ, দাঙ্গার মানে বিভৎসতাটা এত সাংঘাতিক জায়গায় ছিল। তো ওই রাজাবাজার ডিপোর ট্রাম কর্মীরা এবং খিদিরপুর ট্রাম ডিপোর যে সব কর্মীরা ছিল, যে ইউনিয়নের লোকেরা ছিল, তারা রীতিমতো লড়াই করেছে, কাউন্টার অ্যাটাক করেছে। ট্রামের অনেক সরঞ্জাম নিয়ে বলে তারা যখন অ্যাটাক করতে আসছে, যে দাঙ্গাকারীরা তাদেরকে মেরে সাধারণ মানুষদেরকে, যারা বৃদ্ধ বা মহিলা হন, তাদেরকে ট্রামেতে তুলে তারা ডিপোর মধ্যে বহুদিন রেখে দিয়েছে, তাদেরকে প্রোটেকশন দিয়েছে। এরকম যেমন শ্যামবাজারই আছে, শ্যামবাজারে মানে রীতিমতন মানে ট্রাম কর্মীরা রীতিমতন কুপিয়েছে ধরে দাঙ্গাকারীদের। এটা হয়েছে। এটা কিন্তু পৃথিবীর আর অন্য কোনো ট্রান্সপোর্ট সিস্টেম যে একটা শহরকে বাঁচানোর ক্ষেত্রে এত বড় ভূমিকা রাখতে পারে, এটা কিন্তু হয়তো আমার নলেজের মধ্যে নেই। অন্তত কলকাতায় জন্য এটা একটা লেগেসি আছে যে এই ট্রাম কিন্তু কলকাতাকে সেই ভয়ঙ্কর একটা সময়তে কিন্তু রক্ষা করেছে। না, এটা অনেকেই জেনে রাখা, আমি যেহেতু হিস্ট্রি স্টুডেন্ট, তো সেক্ষেত্রে আমি বলে রাখছি যে এমন একটা কিন্তু দাবিয়ে উঠেছিল যে কলকাতা হয়তো পাকিস্তানের রাজধানী করা হবে। আজকে করা হলে আজকে আমরা কোথায় থাকতাম একটু ভেবে দেখুন, দর্শকরা ভেবে দেখুন এই ব্যাপারটা। আমি কোনো বানিয়ে বলছি না, এটা একদম ইতিহাসের একদম সত্য ঘটনা। তো সত্যকে সত্য হিসেবেই দেখা উচিত, আমার এটুকুই বলার এখানে। আচ্ছা, আর একটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করব। অস্ট্রেলিয়ান যিনি ভদ্রলোক রয়েছেন, যিনি কলকাতার ট্রামকে খুব মানে একদম মনে প্রাণে ভালোবাসেন, উনি এখনো আসেন? বা স্মরণিকা, এটা তুমি মানুষকে কি যেতে বলবে, মানে ট্রামের যে মিউজিয়ামগুলো রয়েছে বা এরকম টাইপের যেগুলো উদ্যোগগুলো? হ্যাঁ, আপনি যার কথা বলছেন যে রবার্টো দান্দ্রেয়া, উনি অস্ট্রেলিয়ার একজন ট্রাম কন্ডাক্টর এবং একসময় ড্রাইভার ছিলেন। তো উনি কলকাতায় 1993 সালে এসেছিলেন এবং তখনও উনি কলকাতা ট্রামের এই ভগ্নদশা দেখে উনি খুব ব্যথিত হয়েছেন এবং সেই সূত্রে উনি প্রথম বেলগেছিয়া ডিপোতে গেছিলেন। বেলগেছিয়া ডিপোতে গিয়ে এখানকার কিছু আমাদের ট্রাম কর্মীদের সাথে বন্ধুত্ব করেন এবং সেখান থেকে উনি একটা চেষ্টা করলেন যে কলকাতার ট্রামটাকে রক্ষা করতে আমরা মেলবোর্ন থেকে আমরা কিছু একটু অ্যাসিস্ট করি। তো সেখান থেকে কলকাতা মেলবোর্ন একটা সংযুক্ত একটা মানে একটা ক্যাম্পেইন করা হয়, একটা বলতে পারে এটা একটা উৎসব ধাঁচের করা হয়, সেটা হচ্ছে ট্রাম যাত্রা বলে। এটা মেলবোর্নেও হয়েছে এবং কলকাতাতেও হয়েছে। তো এই যে একটা সাংস্কৃতিক মেলবন্ধন, এটা কিন্তু ট্রামের জন্যই হচ্ছে। আজকে যদি ট্রাম না থাকতো, এবং এটা আমি মানে দর্শকদেরকেও বলে রাখছি যে সারা পৃথিবী থেকে বহু টুরিস্ট আসেন আমাদের কলকাতায় শুধুমাত্র ট্রামে চড়ার জন্য, শুধু ট্রামটা দেখার জন্য। অনেক দেশে তারা আমাদের সাথে কিছু কিছু লোকে যোগাযোগও করে এবং তারাও যথেষ্টভাবে কনসার্ন যে এটা যাতে উঠে না যায় এবং এটা এই অবস্থাটা যাতে না থাকে। তো এই যে একটা সারা পৃথিবীর সাথে যে পর্যটন, শুধু না, এই যে একটা সাংস্কৃতিক যে একটা সংযোগ তৈরি করছে, এটা কিন্তু একমাত্র ট্রামই করছে। আপনি কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু সেটা সেভাবে অতটা হচ্ছে না কলকাতার ব্যাপারে। তো এখানে এটাই বলার যে আমি তো অবশ্যই চাইবো যে সাধারণ মানুষ তো বেশি করে আসুক এবং এটা একটা মুভমেন্ট, অ্যান্ড বেঙ্গল ইজ আ ল্যান্ড অফ মুভমেন্ট। বিপ্লবের ভূমি হচ্ছে আমাদের বাংলা। এবং অনেকে আমি বিপ্লব বললে অনেকে হয়তো একটা পার্টিকুলার কোনো পলিটিক্যাল পার্টির কথা ভেবে থাকেন না। এখানে স্বাধীনতা সংগ্রামী হয়েছে, এখানে একটা ন্যাশনালিস্ট মুভমেন্টের জায়গা। এখানে যে খারাপ কাজ করবে তার পরিণতি কিন্তু খুব ভয়ঙ্কর হবে, সেটা বাঙালিরাই জবাব দেবে। তো আমি অবশ্যই বলবো যে আপনি যদি কলকাতার মানুষ হন এবং বিশেষ করে কলকাতার বাঙালি হিন্দুরা বিশেষ করে এটার জন্য লড়াই করুক। এটা কিন্তু অন্য কেউ এটাকে রক্ষা করতে পারবে না, কারণ তারা এটার সাথে সেভাবে ওতপ্রোতভাবে জড়িত নেই। অন্য কমিউনিটি পারবে না, তাদের মধ্যে সে আবেগটা নেই, ফিলিংটা নেই। এবং আমার বিশ্বাস, আমি আগেও বলেছি যে এবং আমরাই পারবো, কলকাতার বাঙালি হিন্দুরাই পারবে এই মুভমেন্টটাকে দাঁড় করাতে। আচ্ছা, আর এখন যে স্মরণিকার যে কালচারটা একটা হয়েছে, সেটাকে তুমি কি সাপোর্ট করো? মানে আমি ঠিক আছে, থাকুক এনি পজিটিভ। দেখুন, ট্রাম নিয়ে যারা যেখানে যাই কাজ করুক সেটা পজিটিভ হোক, আমরা সেটার পিছনে আমাদের পূর্ণ সমর্থন আছে, আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি একটা জিনিস দেখাতে চাইছিলে, তোমাদের যে সংস্থা রয়েছে, তো তার কিছু একটা মানে জিনিস তুমি দর্শক বন্ধুদের দেখাতে চাইছিলে। অবশ্যই।
তো এটা হচ্ছে আমরা, যেহেতু আমি আপনাকে একটা কথা বলেছিলাম যে আমরা কারুর থেকে সরাসরি ভাবে ফান্ড কালেক্ট করি না, আমরা মানুষের কাছে অ্যাপ্রোচ করি, সেই ফান্ডের বদলে আমরা তাদেরকে কিছু একটা দিই। আচ্ছা। এটা হচ্ছে আমরা এই বছর একটা ক্যালেন্ডার আমরা করেছি 2026 সালের। তো এখানে আপনার ক্যালেন্ডারের সাথে অনেক পুরনো ট্রামের ব্যাপারে অনেক কিছু লেখা আছে, অনেক এই যে দেখতে পাচ্ছেন এই যে অনেক রকম সব ডকুমেন্টস হয়তো দিয়েছে, মানে ইতিহাস, যেগুলো ট্রামের যে ইতিহাস সেগুলো আছে, এবং এখানে কিছু কোটস দেওয়া রয়েছে ট্রামের পক্ষে, এবং তলায় এখানে কোন কোন সালে কোন ট্রাম চলতো সেগুলোর মডেলের ছবি আর নাম দেওয়া রয়েছে, পাশে আপনার তারিখ, সাল আর তারিখের এগুলো নিউমেরিক্যালস গুলো দেওয়া আছে। তো এটা আমরা পাবলিকের জন্য আমরা মানে করেছি, এবং অনেকে নিয়েছেও, তারা খুব পজিটিভ রিভিউ দিয়েছে। এবং এটা হচ্ছে আপনার টেবিল ক্যালেন্ডার, এটার দাম আপনার 130 টাকা করে। আর আরেকটা হচ্ছে আমরা একটা ওয়াল ক্যালেন্ডারও করেছি, সেটা আপনার এটা ছোট একটা ওয়াল ক্যালেন্ডার, এবং খুব স্ট্যান্ডার্ড সাইজের। তো এটা আমরা এটা এখানে একটা ট্রামের এই যে ছবি আছে দেখতে পাচ্ছেন, এই যে পুরনো ট্রাম, এবং তলায় দেখুন যে এখন কত লোকে ট্রামে উঠছে, এই যে যেটা বললেন যে ট্রামে অনেকে ওঠে না, ট্রামে নাকি লোক হয় না। তো দেখুন কত ট্রামে এখানে লোকেরা দাঁড়িয়ে আছে ট্রামে চড়ার জন্য। এবং এটা র্যান্ডম শট, এটা কোনো প্রি প্ল্যান শট নয়, এটা একটা পুরনো ট্রাম আর্কাইভ থেকে বার করা। তো এরকম একটা ক্যালেন্ডার আমরা ইস্যু করেছি, এটার দাম 20 টাকা, আর ওই ওয়াল ক্যালেন্ডারটার দাম 130 টাকা। তো এইভাবেই আমরা আর কি এগোচ্ছি, মানে পাবলিকের সাথে কানেক্ট হওয়ার জন্য আর কি। আচ্ছা, তো আমি একটা জিনিস দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই যে স্বর্ণাভরা যে উদ্যোগটা নিয়েছে, আপনি যদি কলকাতাবাসী হন, ভারতবাসী হন, বাঙালি হন, আজকের এই পডকাস্ট থেকে অনেক কিছু আমরা জানলাম যেগুলো আমাদের অজানা ছিল, এমন কিছু তথ্য বেরিয়ে এলো স্বর্ণাভর মুখ থেকে। তো আমি একটা জিনিসই বলতে চাই এই পডকাস্টের শেষে, হয়তো এখনো আরো অনেক তথ্য জানা বাকি রয়ে গেল, পরবর্তীতে অবশ্যই আমরা শুনে নেব। এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে সেটা জিজ্ঞেস করবেন, পরবর্তীতে সেই কোয়েশ্চেনের উত্তরগুলো অবশ্যই আমরা স্বর্ণাভর থেকে শুনে নেওয়ার চেষ্টা করব। তবে আপনি যদি কলকাতাবাসী হন, বাঙালি হন এবং ভারতবাসী তথা আপনি যদি ট্রাম প্রেমী হন অবশ্যই, তাহলে স্বর্ণাভদের এই সাধু উদ্যোগটা অবশ্যই সাপোর্ট করবেন, ওদের ওই উদ্যোগের পাশে থাকবেন। আপনারা যদি এই ক্যালেন্ডার বা ওদের যা যা জিনিস পরবর্তীতেও হয়তো ওরা লঞ্চ করতে পারে, তো সেই জিনিসগুলো আপনারা পারচেস করতে পারেন। আদতে শুধুমাত্র এটা একটা পারচেস হয়ে থাকবে না, এটা কিন্তু ট্রামের রিভাইভাল এবং কলকাতা শহরের পরিচয়ের একটা রিভাইভাল কিন্তু অবশ্যই। এবং কলকাতার এই যে মানচিত্র, কলকাতার যে নিজস্ব পরিচয়, নিজস্বতা, এটা কিন্তু সমানভাবে গৌরবময় থাকবে। তো এই যাবতীয় ডিটেলস আপনারা কিভাবে এগুলো পারচেস করতে পারবেন তার ডিটেলস কিন্তু কমেন্ট সেকশনে বা আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। কমেন্ট সেকশনেও পিন করা থাকবে এবং ডেসক্রিপশনেও আমরা সেটা প্রোভাইড করে দেবো। আপনারা অবশ্যই সেই যে নাম্বার থাকবে সেখানে আপনারা যোগাযোগ করে এটা কালেক্ট করতে পারেন। অসংখ্য ধন্যবাদ, এবং আশা করব আপনারা অবশ্যই কলকাতা এবং কলকাতার এই ট্রাম, কলকাতার নিজস্ব পরিচয়, নিজস্ব ট্রাম, তো এই জিনিসটা খুবই অন্যরকম। আপনাদের যদি ট্রাম সংক্রান্ত আরও কোনো কোয়েশ্চেন থাকে, কিভাবে ওদের এই আন্দোলনটা এগিয়ে নিয়ে যেতে চাইছে, আপনাদের নিজস্ব যদি কোনো সাজেশন থাকে, আপনারা অবশ্যই বলতে পারেন। এবং স্বর্ণাভকে এই ব্যাপারে আবারও আমাদের চ্যানেলে দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই ইতি করছি। কলকাতা কনভোসকে আপনারা অবশ্যই সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে, এবং অবশ্যই বলুন যে কেমন লাগছে আমাদের এই প্রেজেন্টেশন। ধন্যবাদ।